বহু প্রতীক্ষিত পদ্মা সেতুর আনুষ্ঠানিক কাজ শুরু হচ্ছে আজ। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। স্বাধীনতার ৪৪ বছরে জনশক্তি রপ্তানিতে বাংলাদেশ শিগগিরই ছবে কোটির মাইল ফলক। আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ। অ্যান্টিবায়োটিক প্রয়োগের ১০ দিনের মধ্যে বাজারজাত করলে ব্রয়লার মুরগিতে থেকে যায় স্বাস্থ্য ঝুঁকি। নিরাপদ আমিষ পেতে খামারিদের প্রশিক্ষণ ও সচেতনতার পরামর্শ। এবং উর্বর মাটি ও পর্যাপ্ত পানি পাওয়ায় রাজশাহীর পদ্মার চরগুলোতে ভালো হচ্ছে সবজির ফলন। স্থানীয়ভাবে বাজার না থাকায় মুনাফা হচ্ছে না, অভিযোগ কৃষকদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি নাজিয়া শাকুর। বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর মূল পাইলিং ও নদী শাসনের আনুষ্ঠানিক কাজ শুরু হচ্ছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মার দুপারে শরীয়তপুরের জাজিরা ও মুন্সিগঞ্জের মাওয়ায় এ দুটি প্রকল্পের উদ্বোধন করবেন। তার আগমনকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এজন্য নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সকালে শরীয়তপুরের জাজিরা পয়েন্টে পদ্মা নদী শাসন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা ১২টায় মাওয়া প্রান্তে মূল পাইলিং নির্মাণ কাজের ভিত্তি ফলক উন্মোচন করবেন। পরে বিকেল ৩টায় মুন্সিগঞ্জের মাওয়া নতুন গোল চত্বরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শরীয়তপুরের জাজিরা ও মুন্সিগঞ্জের মাওয়ায় এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের উদ্দেশ্যে আসতেছে, তার জন্য আমরা খুব গর্বিত এবং আমরা খুব আনন্দিত। পদ্মা সেতুতে আমাদের জায়গা জমে গেছে, তার জন্য আমরা দুঃখিত না। এবার যে পদ্মা সেতু প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, এর জন্য আমরা অনেক আনন্দিত। মাওয়াঘাট কেন্দ্রিক এবং শ্রীনগর কেন্দ্রিক আমরা যত ধরনের স্থাপনা আছে সব ধরনের স্থাপনা, রুফটপ থেকে শুরু করে পিকেট এবং মোবাইল পার্টি থেকে শুরু করে সব ধরনের পার্টি আমরা ডিপ্লয় করব। দর্শক, পদ্মা সেতুর আনুষ্ঠানিক কাজের উদ্বোধনের খবর জানাতে মুন্সিগঞ্জের মাওয়ায় আছেন আমাদের রিপোর্টার শাহ আলী জয় এবং শরীয়তপুরের জাজিরা পয়েন্টে আছেন রিপোর্টার দেবাশিস রায়। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি দেবাশিস রায়ের কাছে। নাজিয়া, আপনি জানেন যে বেশ কয়েক যুগের অপেক্ষা আর দীর্ঘ 18 মাসের যে পরিশ্রম এই উত্তাল পদ্মার বুকে, সেই পরিশ্রম কিন্তু আজকে অনেকটাই সার্থক হতে চলেছে। সেই শুভ সূচনা, সেই শুভক্ষণ, সেই মাহেন্দ্রক্ষণ কিন্তু একদম সন্নিকটে এসে গেছে। অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে মূল প্রকল্প এবং নদী শাসনের যে কাজটি করার কথা রয়েছে সেটি কিন্তু আজকে উদ্বোধন হচ্ছে। অর্থাৎ সেই আনুষ্ঠানিক যাত্রা পদ্মা সেতু প্রকল্পের আজকে আর কিছুক্ষণের মধ্যে এখানে শুরু হতে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে শরীয়তপুরের জাজিরা পয়েন্টে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে এবং আমরা এখন থেকে প্রায় 2-3 মিনিট আগে একটি হেলিকপ্টারকে এখানে অবতরণ করতে দেখেছি। বিশেষ করে যে ল্যান্ডিং স্টেশনটি রয়েছে, এখানে বেশ কয়েকটি ল্যান্ডিং স্টেশন রয়েছে। সেই ল্যান্ডিং পয়েন্টের মধ্যে উনি সম্ভবত 3 নম্বর ল্যান্ডিং পয়েন্টে উনি অবতরণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিশেষ হেলিকপ্টারটি এসেছে, সেই হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন মন্ত্রীবর্গ, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ। আমরা যতটুকু জানতে পেরেছি যার কিছু সময়ের মধ্যেই একটি মোটর যানে করে উনি যে এখানে সুধী সমাবেশ আয়োজন করা হয়েছে সেই সুধী সমাবেশের সভাস্থলে এসে পৌঁছাবেন। আমরা যে তথ্যটি যোগ করতে চাই নাজিয়া, যে এখানে এই পুরো আয়োজনটিকে সার্থক করার জন্য কিন্তু মানুষের মধ্যে এক ধরনের অন্যরকম উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষিত এই সেতু, সেই সেতু কিন্তু মাঝখানে থেমে গিয়েছিল। সেই সেতুর কর্মকাণ্ড, সেই সেতু থেমে যাওয়ার পরও কিন্তু তারপরও আবার সেই আনুষ্ঠানিকভাবে সেই কাজ শুরু হতে চলেছে এবং সেই আনুষ্ঠানিকভাবে সেই যাত্রার যে শুভক্ষণ, সেই মাহেন্দ্রক্ষণকে আসলে উদযাপন করার জন্য এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন সেই বাসিন্দারা কিন্তু উন্মুখ হয়ে রয়েছেন কখন এই উদ্বোধন কাজ করা হবে এবং কখন সেই আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বহু কাঙ্ক্ষিত এই পদ্মা সেতু প্রকল্পের। আমরা ঠিক এই মুহূর্তে বলতে পারি যে আপনাদেরকে একটু জানাতে পারি যে প্রধানমন্ত্রী এখানে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন এবং বক্তব্য রাখার আগে এখানে তিনি
ভিত্তিফলক একটি রয়েছে, সেই ভিত্তিফলকে তিনি উন্মোচন করবেন। ভিত্তিফলক উন্মোচনের পরপরই কিন্তু তিনি এখান থেকে যে বহরটি রয়েছে সেই নৌবহর তার জন্য প্রস্তুত করা হয়েছে। সেই নৌবহরে করে উনি নদীপথে যাবেন আরেকটি যে প্রান্ত রয়েছে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে, এবং মাওয়া প্রান্তে কিন্তু ওইখানে একটি জনসমাবেশের আয়োজন করা হয়েছে। এবং জনসমাবেশের আগে সেখানে যে TB7B নামে যে পাইলিংয়ের যে স্থানটি চিহ্নিত করা হয়েছে, সেই পাইলিংয়ের মাধ্যমেই কিন্তু পদ্মা সেতুর মূল যে নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এবং সেই আনুষ্ঠানিক যাত্রা শুরুর আগ দিয়ে কিন্তু অর্থাৎ পুরো যে নদী পথটি রয়েছে সেই নদী পথের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় যে পাইলিংয়ের কাজ চলছে, সেই পাইলিংয়ের কাজ এবং যে সার্ভিস এরিয়া রয়েছে সেই সার্ভিস এরিয়ার কাজও কিন্তু তিনি পরিদর্শন করবেন বলে আমরা এতটুকু জানতে পেরেছি। আমরা চেষ্টা করব দর্শক প্রতিটি স্তর, প্রতিটি ধাপ এই পদ্মা সেতুর এই ঐতিহাসিক মুহূর্তটি আপনাদেরকে ধারণ করে দেখানোর জন্য। এই মুহূর্তে মাওয়া ঘাটের অবস্থা জানতে সেখানে আমাদের প্রতিবেদক রয়েছেন শাহ আলী জয়। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জয়, নাজিয়া, আপনাকে জানিয়ে রাখি যে পদ্মা সেতুর যে মূল পাইলিং এর কাজ, অর্থাৎ সেতুর মূল অংশের কাজ, সেই কাজ কিন্তু আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে। এবং এই মুন্সিগঞ্জের এই শ্রীনগর থেকে কিন্তু প্রধানমন্ত্রী, আপনি আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই সুসজ্জিত তোরণ রয়েছে, সেই তোরণের পেছনেই একটি ছোট্ট আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু আজকে এই মূল পাইলিং এর কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাজিয়া, আপনাকে জানিয়ে রাখি যে পদ্মা সেতু নির্মাণের জন্য কিন্তু মোট 264টি পিলার নির্মাণ করা হবে, যার উপর নির্মিত হবে পদ্মা সেতু। সেই 264টি পিলারের মধ্যে কিন্তু 240টি পিলার থাকবে নদীর বুকে এবং বাকি 24টি থাকবে আপনার সমতলে। তো নাজিয়া, আপনাকে আরো জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রীর এখানে যেই অফিসিয়াল যেই সময়সূচি ছিল এই শ্রীনগরে আসার, সেটি কিন্তু পরিবর্তন হয়েছে এবং প্রধানমন্ত্রীর এখানে আসার কথা ছিল 12টার দিকে, কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি যে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার উড্ডয়নে বিলম্ব হওয়ায় কিন্তু এই অনুষ্ঠানটি প্রায় 1 ঘন্টা মতো পিছিয়েছে। এবং এই অনুষ্ঠান শেষে কিন্তু এই মাওয়া গোল চত্বরের পাশেই একটি জনসভার আয়োজন করা হয়েছে। স্থানীয় জেলা আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করেছে এবং এই জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির হিসেবে বক্তৃতা করবেন। তো প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো মাওয়া এলাকায় কিন্তু সাজ রব পড়ে গিয়েছে, কথা কিন্তু বলা যায়। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন এতক্ষণ যে ব্যানার ফেস্টুন আর তোরণে কিন্তু পুরো এলাকা শোভা পাচ্ছে। শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে এসব ব্যানার ফেস্টুন নির্মাণ করা হয়েছে এবং মুন্সিগঞ্জের মানুষ কিন্তু বলা যায় যে একরকম অধীর আগ্রহেই অপেক্ষা করছে যে কখন প্রধানমন্ত্রী আসবেন এই মুন্সিগঞ্জের মাওয়ায় এবং আনুষ্ঠানিক কাজের উদ্বোধন করবেন পদ্মা সেতুর মূল অংশের। এজন্য কিন্তু এখানকার মানুষ সকাল থেকেই কিন্তু অপেক্ষা করছেন এবং তারা অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী কখন আসবেন। তো নাজিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। দর্শক, পদ্মা সেতুর আনুষ্ঠানিকভাবে কাজের আজ উদ্বোধন হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণের মধ্যেই তা উদ্বোধন করবেন। আর সে খবরই আমরা জানছিলাম সহকর্মী দেবাশিস রায় ও শাহ আলী জয়ের কাছ থেকে। স্বাধীনতার 44 বছরে অভিবাসী বিষয়ে বাংলাদেশের অর্জন নিয়ে এবার একটি রিপোর্ট। জনশক্তি রপ্তানিতে প্রায় 1 কোটির মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার 44 বছরে অভিবাসী বিষয়ক আলাদা মন্ত্রণালয়, রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য নীতিমালা, $1.5 বিলিয়ন রেমিটেন্স সহ এ খাতের সফলতা অনেক। তবে সমুদ্রপথে অবৈধভাবে বিদেশগামীদের বিপন্ন জীবন কিছুটা হলেও ম্লান করে দিয়েছে এসব অর্জন। এ অবস্থায় এ খাতের অনিয়ম দূর করে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে বলে মনে করেন বিশ্লেষকরা। সাজিদ রাজুর রিপোর্ট। একটু সুখের আশায় সমৃদ্ধির খোঁজে ঘর ছেড়ে বিদেশে পাড়ি জমান বাংলাদেশিরা। এদেরই শ্রমে ঘামে পাঠানো রেমিটেন্সের পরিমাণ বর্তমানে প্রায় $1.5 বিলিয়ন। 2 দশক আগেও যা ছিল $1,000 মিলিয়ন নিচে। স্বাধীনতার পর আরব বিশ্বে নির্মাণ শ্রমিক পাঠানোর মধ্য দিয়ে জনশক্তি রপ্তানির বিকাশ ঘটে বাংলাদেশে। 3000 থেকে শুরু হয়ে সময়ের ব্যবধানে সে সংখ্যা এখন 90 লাখ ছাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের শ্রমিক যাচ্ছে দেশ মহাদেশে। এ খাতের বিকাশে হয়েছে আলাদা মন্ত্রণালয়, প্রতিষ্ঠা হয়েছে আলাদা ব্যাংক। তবে দক্ষ শ্রমিক পাঠানোর প্রতিযোগিতায় অন্য দেশগুলোর তুলনায় পিছিয়ে আছে বাংলাদেশ।
বিশেষজ্ঞরা বলছেন দক্ষ জনশক্তি রপ্তানি নিশ্চিত করতে না পারলে বাজার হারাবে বাংলাদেশ। জনশক্তি রপ্তানিতে খরচ কমানো ও সুশাসন নিশ্চিত করাও চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। বাইরের দেশে এমপ্লয়াররা যখন আসে তখন আমরা যখন নেগোসিয়েশন টেবিলে যখন বসি তখন আমরা ওই আনস্কিল ভাবে প্রেজেন্ট করার কারণে কেন প্রথমে নেগোসিয়েশন আমরা হারিয়ে ফেলি। বেতন সুযোগ সুবিধা ওগুলো আন্ডারমাইন হয়ে যাবে তখনই আপনি যদি আনস্কিল হিসাবে পরিচয় দেন। গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করা সেটা একটা বড় চ্যালেঞ্জ। বিদেশে দক্ষ জনশক্তির বড় চাহিদা, আমাদের অতিরিক্ত জনশক্তি রয়ে গেছে, কিন্তু সেটাকে আমরা ঠিক ভ্যালু অ্যাড করে পাঠানো সেটা খুব দরকার। প্রবাসী কল্যাণমন্ত্রী বলছেন শ্রমিকদের দক্ষতা নিশ্চিত করার বিষয়টিতেই দেয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। প্রতি উপজেলাতে একটা ট্রেনিং সেন্টার হবে এবং ওই ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমরা দক্ষ জনশক্তি রপ্তানি শুধু নয়, দেশের জন্য আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলব। মধ্যপ্রাচ্যে আরও লোক পাঠানো, অস্ট্রেলিয়াকে ওপেন করা, থাইল্যান্ডকে ওপেন করা, নতুন নতুন বাজার সৃষ্টি করে। শ্রমবাজারের বহুমুখিতা ও নারী শ্রমিকদের নিরাপত্তায় নেয়া সরকারের নানা পদক্ষেপের সুফল দেশ খুব শিগগিরই পাবে বলেও জানান মন্ত্রী। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে গত সপ্তাহে এক দফা বাড়ার পর স্থিতিশীল রয়েছে চালের বাজার, তবে দাম কমার সম্ভাবনা রয়েছে বলে জানালেন ব্যবসায়ীরা। আর সপ্তাহ জুড়ে বেশিরভাগ নিত্যপণ্যের দাম স্থির থাকলেও বেড়েছে ডাল, চিনি ও খোলা সয়াবিনের দাম। এদিকে রসুনের দাম বাড়লেও আবারও কমেছে আদা ও পেঁয়াজের দাম। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করায় গত সপ্তাহে কেজিতে 1 টাকা বেড়ে যায় সব ধরনের চালের দাম। এরপর সপ্তাহ জুড়েই স্থিতিশীল ছিল চালের বাজার। বাজারে মানভেদে প্রতি কেজি মিনিকেট 40 থেকে 42 টাকা, নাজিরশাইল 43 থেকে 45, গুটিসর্ণা 26 থেকে 28, পারিজা 30 থেকে 31 আর ব্রি 28 বিক্রি হচ্ছে 32 থেকে 34 টাকা দরে। এই সপ্তাহে চালের বাজার স্থির আছে। সামনের দিনে মনে করেন বাজার বাড়ার খুবই সম্ভাবনা নাই। বাজারে যথেষ্ট চালের আমদানি আছে। এখন বর্তমানে পোলা চাল 70, 75, 80 চলছে, বা নতুন চাল আসলে হয়তো বাজার 2, 4, 10, 15 টাকা কেজিতে কমার সম্ভাবনা আছে। এদিকে সপ্তাহের শুরুতে আরেক দফা কমেছে দেশি বিদেশি পেঁয়াজের দাম। আদার দামও কমেছে কেজিতে 5 টাকা পর্যন্ত, প্রতি কেজি বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকায়। তবে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে রসুনের দাম। রসুন আছে আজকে বাজার আছে 120 টাকা। ইন্ডিয়ান পেঁয়াজটা সেটা আমরা 28 টাকা থেকে 30 টাকা বিক্রি করতেছি। গত সপ্তাহে ছিল 30 থেকে 32 টাকা। দেশি পেঁয়াজের বাজারটা 10 টাকা কমছে, পুরানটায় নতুনটা কমছে 5-6 টাকা, বিক্রি করতেছি 28 থেকে 30 টাকায়। দেশি পেঁয়াজের বাজারটা কমবে আরো। গত সপ্তাহে যে আলু ছিল আপনার 30 টাকা, এই সপ্তাহে 28 থেকে 29 টাকা। অন্যদিকে বস্তা প্রতি 100 টাকা বেড়ে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 42 টাকায়, আর কেজিতে 6 টাকা বেড়েছে মসুর ডালের দাম। গত সপ্তাহে আপনার মসুর ডাল আপনার 116 টাকা থেকে 118 টাকা ছিল, এখন মসুর ডাল আমরা বিক্রি করতেছি আপনার 120 থেকে 122 টাকা। খোলা সয়াবিনের দাম কিছুটা বাড়লেও অনেকদিন ধরেই স্থিতিশীল রয়েছে বোতলজাত সয়াবিনের দাম। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশে পূরণকৃত প্রাণীজ আমিষের 2/3 আসে ব্রয়লার মুরগি থেকে, তবে এটি খাদ্য হিসেবে কতটা নিরাপদ? বিশেষজ্ঞরা বলছেন ব্রয়লার মুরগিতে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমানোর পাশাপাশি মৃত্যুরও কারণ হতে পারে। তবে অ্যান্টিবায়োটিক প্রয়োগ কমানো এবং প্রয়োগের 10 দিন পর তা বাজারজাত করলে খাদ্য হিসেবে এটি নিরাপদ। সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে নিরাপদ ব্রয়লার মুরগি উৎপাদন করছেন গাজীপুরের 150 জন খামারি। শেখ জায়েদের রিপোর্ট। 90-এর দশকে দেশে বাণিজ্যিকভাবে ব্রয়লার মুরগি পালন শুরু। খুব দ্রুত এটি ছড়িয়ে পড়ে প্রত্যন্ত অঞ্চলেও। এতে প্রাণীজ আমিষের ঘাটতি পূরণের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় অনেকের। জন্মের 1 মাসের মধ্যেই খাওয়ার উপযোগী হয় এক একটি মুরগি, কিন্তু মাংস উৎপাদনে যে ওষুধ ব্যবহার হচ্ছে তা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। যদি র্যান্ডাম আমাদের অ্যান্টিবায়োটিক ব্রয়লার ফার্মে ব্যবহার করা হয় এবং এই মাংসটা যদি মানুষ কন্টিনিউয়াস খাইতে থাকে, সেই ক্ষেত্রে এই সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো মানুষের দেহে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে যাবে। সেক্ষেত্রে মানুষের জীবন অবশ্যই হুমকির মধ্যে আসবে। তবে সুখবর হচ্ছে এরই মধ্যে নিরাপদ এই আমিষ উৎপাদন করছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার কর্ণপুর গ্রামের 150 জন খামারি। এক্ষেত্রে খামারিদের প্রশিক্ষণ ও উপজেলা প্রাণী সম্পদ বিভাগকে সহযোগিতা করছে জাইকা ও বিপিএটিসির ইমপ্রুভিং পাবলিক সার্ভিস থ্রো টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট IPS TQM প্রকল্প বাস্তবায়নে জাপানি ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ থিম কাইজেন। জনসেবার মান বৃদ্ধিকরণের লক্ষ্যে বিভিন্ন রকমের প্রজেক্ট নেওয়া হয়েছে। এটা হলো কাইজেন থিমের মাধ্যমে। যেহেতু এখানে বায়োসিকিউরিটি প্রচুর পরিমাণে ডেভেলপ করছে, সেই ক্ষেত্রে আমাদের এখানে রোগ বালাই অনেক কম হচ্ছে। যেহেতু আমাদের এখানে রোগ বালাই কম হচ্ছে, সেহেতু আমাদের এখানে খামারিদের মেডিসিন অনেক কম লাগছে। আগে 1000 মুরগির মধ্যে আমরা 5000 টাকা টিকাদান করতাম। এখন অ্যান্টিবায়োটিক দেই না, যদিও দেই তাইলে আপনার হার্বালের কিছু এনে দিতেছি।
নিরাপদ খাদ্য উৎপাদনের স্বার্থে এই প্রকল্প আরো বড় পরিসরে দেশব্যাপী ছড়িয়ে দিতে উপজেলা প্রাণী সম্পদ বিভাগে জনবল বৃদ্ধি এবং খামারিদের সরকারি সহযোগিতা দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। শেখ জায়েদ, সময় সংবাদ, গাজীপুর। শীতকালীন ছাড়াও বিভিন্ন সবজি চাষে আদর্শ স্থান হয়ে উঠছে রাজশাহীর পদ্মার চরগুলো। কৃষি কর্মকর্তারা বলছেন, পলিমাটির উর্বরতা আর সহজে পানি পাওয়ায় ভালো ফলন পাচ্ছেন চাষিরা। তবে কৃষকদের অভিযোগ, স্থানীয়ভাবে বাজার না থাকায় লাভের মুখ দেখছেন না তারা। অবশ্য স্থানীয় জনপ্রতিনিধি আশ্বাস দিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান করা হবে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। রাজশাহী পদ্মা নদীর কোল ঘেঁষে চর মাঝারদিয়ার বিদিরপুর সহ 15টি চরের কৃষক চাষ করছেন বেগুন, পেঁপে, লাউ সহ নানা সবজি। অনুকূল আবহাওয়া, সেচ ও উর্বর জমির কারণে এ মৌসুমে সবজিতে ভরেছে কৃষকের ঝুড়ি। তাই বাজারজাত করতে প্রতিদিন ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কিন্তু দুর্গম এ পথে পণ্য পরিবহনের খরচ বেড়ে যাওয়ায় লাভ হচ্ছে না কৃষকের। রাস্তাও নাই, গাড়ি যায় টাকা মেলা টাকা লেগেছে। ওই পাহাড়ে নামাইতে হয়, লাই তুলতে হয়, আবার লাই থেকে আবার গাড়ি তুলতে হয়। আমরা ফসল ভালো উৎপাদন করি, কিন্তু আমরা ন্যায্য মূল্য পাই না। কৃষি কর্মকর্তারা বলছেন, প্রাকৃতিক নানা সুবিধা থাকায় চরের অধিকাংশ জমিতে ভালো ফলন হচ্ছে। তবে এই সুবিধাকে কাজে লাগাতে সরকারি সহযোগিতা চেয়েছেন চরের জনপ্রতিনিধিরা। প্রতি বছরই চরে কিছু পলি পড়ে, পলিটা যথেষ্ট ফসল উৎপাদনের জন্য সহায়ক। এখানে গভীর নলকূপের কোনো প্রয়োজন হয় না, চাষিরা সহজে আপনার এই সমস্ত ফসল ফলাতে পারে। সরকারিভাবে কোনো বাজার করে দেওয়া যায়, তাহলে চরের জন্য কৃষকদের জন্য খুব উপকৃত হবে। আর স্থানীয় সংসদ সদস্য জানালেন, বর্ডার হাট চালুর পাশাপাশি দ্রুত মেরামত করা হবে চরের অভ্যন্তরীণ রাস্তা। যে রাস্তাগুলো দিয়ে মানুষজন কৃষি পণ্য শহরে নিয়ে আসে, সেই রাস্তার আমি অতি জরুরিভাবে করার আপ্রাণ চেষ্টা করছি। মাঝারদিয়ারেও আমরা জায়গা ঠিক করেছি প্রায় 50 বিঘার মতো। সামনে বছরের মাঝামাঝির মধ্যেই এই হাট শুরু হয়ে যাবে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী পদ্মার এই চরগুলোর মোট আয়তন 18,030 হেক্টর আর আবাদি জমির পরিমাণ 10,535 হেক্টর। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। এবারে গেল সপ্তাহের পুঁজিবাজারের খবর। ঊর্ধ্বমুখী সূচক এবং লেনদেনের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে গেল সপ্তাহে কার্যক্রম শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি। তবে দ্বিতীয় কার্যদিবস থেকেই কমতে থাকে সূচক ও লেনদেন। সপ্তাহ শেষে লেনদেন কমে 183 কোটি 28 লাখ টাকা এবং সূচক কমে 71 পয়েন্ট। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসসিতে লেনদেন হয় 557 কোটি 62 লাখ টাকা। এদিন সূচক ছিল 4654 পয়েন্ট। লেনদেনের এ পরিমাণ এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে 46 কোটি 83 লাখ টাকা কম। দ্বিতীয় কার্যদিবস থেকে ধারাবাহিকভাবে কমতে থাকে লেনদেন এবং সূচকের পরিমাণ। তৃতীয় কার্যদিবস তার নেমে দাঁড়ায় 300 কোটির ঘরে। চতুর্থ দিনও সূচক এবং লেনদেন কমা অব্যাহত থাকে। সপ্তাহের শেষ দিন লেনদেন কমে দাঁড়ায় 374 কোটি 34 লাখ টাকা। এদিন সূচক ছিল 4583 পয়েন্ট, যা পুরো সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। গেল সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 142টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 150টির এবং অপরিবর্তিত ছিল 32টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। গেল সপ্তাহে শেয়ারের দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল হাক্কানি পাল্প অ্যান্ড পেপার, অ্যাপেক্স স্পিনিং, জিকিউ বল পেন, ইসলামী ইন্স্যুরেন্স বিডি এবং লিগেসি ফুটওয়্যার। অন্যদিকে শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, কাশেম ড্রাই সেল, ইউনাইটেড এয়ারওয়েজ, রূপালী ব্যাংক এবং এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড উল্লেখযোগ্য। ইশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। পুঁজিবাজার সংশ্লিষ্টদের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো শেষ হচ্ছে আজ। পুঁজিবাজার সম্পর্কে নেতিবাচক ধারণা দূর করতে এ মেলা সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করে মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। পাশাপাশি একই স্থানে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা পাওয়ায় সন্তুষ্ট দর্শনার্থীরাও। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস সহ তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির অংশগ্রহণে রাজধানী কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো 2015। মেলা উপলক্ষে কোনো কোনো ব্রোকারেজ হাউস থেকে 50%, আবার কোথাও সম্পূর্ণ বিনামূল্যে নতুন বিও অ্যাকাউন্ট খোলার সুযোগ থাকছে। এখানে আসলে ক্যাপিটাল মার্কেটের সাথে যারা জড়িত আছে তারাও আসছে, আর স্টুডেন্টরাও আসছে। ক্যাপিটাল মার্কেটের জন্য এই মুহূর্তের জন্য খুবই দরকার ছিল, তো আমরাও চাচ্ছিলাম যে এরকম মার্কেট এরকম আয়োজন বারবার হোক,
এবং আমরা প্রথম দিন যে অনেক সাড়া পাইছি। যারা আসছে তাদেরকে আমাদের সার্ভিস, আমাদের কোয়ালিটি, আমাদের রিসার্চ, আমাদের আদার্স যে সার্ভিসগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা ক্লায়েন্টকে বিস্তারিত আমরা ব্রিফ করতেছি এবং ক্লায়েন্টরা সবাই স্যাটিসফাইড। মেলায় আসা দর্শনার্থীদের নতুন বিও অ্যাকাউন্ট খোলার ব্যাপারেই সবথেকে বেশি আগ্রহ লক্ষ্য করা গেছে। এছাড়া পুঁজিবাজার সম্পর্কে আগ্রহীদের এখান থেকে বিভিন্ন তথ্য নেওয়ারও সুযোগ থাকছে। আসার পরে আপনি যে আইপিও সম্পর্কে, অ্যাকাউন্ট সম্পর্কে মোটামুটি ভালো ধারণা হয়েছে যে কত টাকা লাগে, বা আমি তো আগে জানতাম না। ধরেন মেলার আয়োজন করলে আমরা যারা জানি না পুঁজিবাজার সম্পর্কে মোটামুটি ভালো ধারণা পাবো। যারা নতুন বিনিয়োগকারী তারা উৎসাহিত হবে এবং এক জায়গায় আমরা অনেকগুলা ব্রোকার হাউস এবং বিভিন্ন ব্যাংক বা প্রতিষ্ঠান এগুলোর সাথে আমরা সরাসরি বুঝতে পারি, যাতে আমরা প্রতারিত না হই। শনিবার পর্যন্ত এই মেলা চলবে প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। আর মেলায় অংশ নিয়েছে মোট 65টি স্টল। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ঐতিহ্যবাহী খাদি শিল্পকে এগিয়ে নিয়ে যেতে দরকার সকলের সম্মিলিত প্রচেষ্টা। শুক্রবার খাদি প্রদর্শনী ও খাদি নির্ভর ফ্যাশন শোর উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর একথা বলেন। প্রথমবারের মতো আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নিয়েছে বাংলাদেশ ও কলকাতার 24 জন ফ্যাশন ডিজাইনার। রাজধানীর রেডিসন হোটেলে 2 দিনব্যাপী এই আয়োজনে নিজেদের ডিজাইন করা পোশাক প্রদর্শন করছেন তারা। খাদি আরামদায়ক এই কাপড়ের রং, সুতার বুননে শোভা পায় ঐতিহ্য, বাদ পড়ে না আধুনিকতার ছোঁয়াও। তবে বর্তমানে খাদির তৈরি পোশাক উচ্চবিত্তের ফ্যাশনের অনুষঙ্গ হলেও অনেকটাই দূরে সরে গেছে সাধারণ মানুষের কাছ থেকে। সকলের কাছে তাই নতুনভাবে শিল্পকে তুলে ধরতেই ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ এফডিসিবি আয়োজন করেছে 2 দিনের ট্রেসেমি খাদি উৎসব। এখানে রেসপন্স অনেক ভালো। খাদি শিল্প নিয়ে যারা আমরা কাজ করতেছি সবাই আজকে একসাথে হয়েছে। বাংলাদেশের ফোক মোটিভ যেগুলো হয় আর কি, সেগুলোকে মাথায় রেখে আমরা এবারে খাদি কালেকশনগুলো করেছি। প্রত্যেকটি ডিজাইনারের 14টা করে কাপড় আছে আমাদের এক্সিবিশনে। আমরা 5 ইয়ার লং একটা প্রমিস করেছি যে আমরা খাদিকে কন্টেম্পোরারি প্ল্যাটফর্মে কিভাবে নিয়ে আসতে পারি। ঐতিহ্যকে মেলে ধরা এই আয়োজনে অনেকেই এসেছেন খাদিকে নতুনভাবে চিনতে। তাদের প্রত্যাশা, দেশে বিদেশে বড় বাজার তৈরি হবে এই শিল্পের। এখানে এসে আমি বুঝতে পারলাম যে খাদি কাপড় কত সুন্দর সুন্দর ফ্যাশন আসছে। এখন থেকে আমিও ট্রাই করব পরার। ওয়েস্টার্ন ড্রেসেসের মতো করেই নতুন নতুন ভ্যারাইটিস নিয়ে আসছে, যেটা দেখে অনেক ভালো লেগেছে। বইয়ের বিশ্বের কাছে আমরা যদি এটা ঠিকভাবে মার্কেটিং করতে পারি, বিশাল একটা শিল্পে পরিণত হব। আর খাদি শিল্পের প্রসার শুধু গৌরবের অতীতকেই তুলে ধরবে না, বড় একটা অবদান রাখবে অর্থনীতিতেও। উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানালেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। একদিকে যেমন আমাদের গার্মেন্টস শিল্প একটা নতুন মাত্রা যুক্ত করেছে আমাদের দেশের অগ্রগতির সঙ্গে, পাশাপাশি এই হাতে তৈরি কাপড় এবং ফ্যাশনের যে নতুন একটা বাজার তৈরি হচ্ছে বড়, এটাও কিন্তু আমাদের অর্থনীতিতে একটা অবদান রাখছে, তাতে কোনো সন্দেহ নেই। তবে এই জায়গাটিতে আরো অনেক সুযোগ আছে। উদ্বোধন শেষে আয়োজন করা হয় ফ্যাশন শো, যেখানে উঠে আসে প্রদর্শনীতে অংশ নেয়া ডিজাইনারদের ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে তৈরি নজর কাড়া সব পোশাক। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ 2015-তে অংশ নেওয়া ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের স্টলের উদ্বোধন করা হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলায় এই স্টলের উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরী। এ সময় ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের প্রধান নির্বাহী ইশতিয়াক আহমেদ সহ প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওমেরা পেট্রোলিয়াম এনজেএল বাংলাদেশ লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান। নরসিংদীর রায়পুরায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে সেনা কল্যাণ সংস্থা। শুক্রবার রায়পুরার রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জেলার 146 জন বীর মুক্তিযোদ্ধাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ জাহিদুর রহমান। গেল সপ্তাহে বিভিন্ন মন্ত্রী, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা দেশের অর্থনীতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আর এসব বক্তব্য নিয়েই আমাদের এবারের আয়োজন। চলুন দেখে নেই এক নজরে। অ্যাকর্ড অ্যালায়েন্সের মেয়াদ শেষ হবে 2018 সালে জুলাই। তারা চেষ্টা করছে আরো বাড়াবার জন্য, প্রশ্নেই ওঠে না একদিন 1 সেকেন্ডও বাড়ানো হবে। এই রিপোর্টটা আমাদেরকে উদ্বিগ্ন করেছে। আমরা বুঝতে পারছি যে আমরা মুদ্রা পাচারের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারের কাছ থেকে যে দায়িত্ব পেয়েছি
আমাদেরকে বহুদূর যেতে হবে। সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনার যে কথা বললাম, আমরা যদি সকলের সাথে সুসমন্বিতভাবে কাজ করি তাহলে আমরা এই বিষয়টাকে রোধ করতে পারবো। সমস্যা বিরাজমান, আমরা যত গভীরে যাচ্ছি আমরা বিভিন্ন ক্ষেত্রে অনেক ধরনের কুৎসিত চেহারা দেখতে পাচ্ছি, আমরা সেগুলো উদ্ঘাটিত করছি। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে জিএসপি দেয় নাই, আমাদের কোনো ক্ষতি নেই। এবার যখন টিকফার মিটিং হয়েছে আমরা সেখানে বুঝাতে সক্ষম হয়েছি আমরা বীরের জাতি, আমরা স্বাধীন সার্বভৌম। আমরা শুধু এইটুকুই বলবো, ষড়যন্ত্র হবে কিন্তু সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে আমরা এগিয়ে যাব সেই পথে, যে পথে বঙ্গবন্ধু যেতে চেয়েছিলেন। নভেম্বরে মূল্যস্ফীতির পরিমাণ আমরা পেয়েছি, সেটা অক্টোবরে ছিল 6.19 ভাগ, এটা কমে 6.05 ভাগে আসছে। তো জুলাই নভেম্বর পর্যন্ত আমাদের এডিবি বাস্তবায়নের পরিমাণ 17%। প্রথম 3 মাস বৃষ্টিটা ছিল অনেক বেশি, তো বৃষ্টির কারণে আমরা অনেক প্রকল্প কাজ হাত দিতে পারি নাই। বাই জানুয়ারি আমরা মোটামুটিভাবে একটা স্টেবল কন্ডিশন চলে আসবো। এই বছর এডিবি পূর্ণ মাত্রায় আমরা বাস্তবায়ন করতে পারবো। আমি যখন প্রথম মন্ত্রী হলাম তখন আমাদের যে বাজেটটা ইনহেরিট করলাম, সেই বাজেটের আয়তন ছিল 91,000-92,000 কোটি টাকা। এবং আপনারা জানেন গত বছরের বাজেট হয়েছে 3 লাখ কোটি টাকা, এই বছরের বাজেট হচ্ছে 3,40,000 কোটি টাকা। তার মানেই হচ্ছে সারা দেশে সরকারি খাতে খরচ এই গত বছরের থেকে 40,000 কোটি টাকা বেশি হবে। দর্শক, রাজধানীতে চলছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো। এই মুহূর্তে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এই মেলায় রয়েছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের, মেলা শেষ দিনের অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? নাজিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট যেটি কাকরাইলে, সেখানে 3 দিন ব্যাপী ক্যাপিটাল মার্কেট এক্সপো প্রদর্শনী চলছে এবং এখানে মূলত বাংলাদেশের শেয়ার বাজার রিলেটেড বিভিন্ন স্টলগুলো দেওয়া হয়েছে এবং এখানে শেয়ার বাজারের যেসব ব্রোকারেজ হাউস রয়েছে এবং শেয়ার বাজারে বিনিয়োগ করেছে এরকম যেসব স্টক হোল্ডার রয়েছে, যারা শেয়ার হোল্ডার, সেই ধরনের প্রতিষ্ঠানগুলো কিন্তু এখানে তাদের স্টল দিয়েছেন এবং তারা দেখাতে চাচ্ছেন যে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বিভিন্ন বিষয় নিয়ে, খুঁটিনাটি বিষয় নিয়ে তারা দিনব্যাপী বিভিন্ন প্রোগ্রাম, সেমিনার আয়োজন করেছেন এবং সেখান থেকে তারা যে মেসেজটি দিতে যাচ্ছেন যে শেয়ার বাজার নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের যে নেতিবাচক ধারণা রয়েছে সেটি থেকে মূলত তারা বের হয়ে আসার জন্য অনেক কিছুই চেষ্টা করছেন এবং এই লক্ষ্যে তারা দেশে প্রথমবারের মতো একটি জায়গায় যারা পুঁজিবাজারের সব স্টেক হোল্ডারদের সমাবেশ ঘটিয়েছেন বলে তারা বলতে চাচ্ছেন। এখানে মূলত যে বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে, আজকে মেলার এক্সপোর শেষ দিন এবং এখানে সেমিনার যে 3টি ফ্লোরে এখানে পুরো এক্সপোটি চলছে এবং এটা দ্বিতীয় তলায় যে একটি সেমিনার চলছে, সেখানে মূলত আজকে আমরা যতটুকু জানতে পেরেছি একটি বিষয়ে আলোচনা করা হচ্ছে এবং সেখানে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ এবং ব্যবসায়ী এবং পুঁজিবাজারে বিনিয়োগ করে লাভবান হয়েছেন এরকম অনেকেই উপস্থিত হয়েছেন এবং সেখানে আজকে যে বিষয়টি রয়েছে সেটা হলো পুঁজিবাজার কিভাবে ক্যারিয়ার হতে পারে সে ধরনের আলোচনা হবে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগে এখানে রাজধানীর বেশ কয়েকটি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছিলেন এবং তারা এই মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেছেন এবং তাদেরকে মোটামুটি ভাবে এই এক্সিবিশন থেকে ধারণা দেওয়া হচ্ছে যে। দর্শক, সহকর্মী জুবায়ের ফয়সালের কাছ থেকে শুনছিলাম বাংলাদেশ মার্কেট ক্যাপিটাল এক্সপোর শেষ দিনের খবরাখবর।